তো বন্ধুরা, সব কিছু হলো, ভারত প্রতিশোধ নিল, মধুর প্রতিশোধ। 10 বছর পরে যেটা নিল, 2016 সালে টি-20 বিশ্বকাপের ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারিয়েছিল এবং তারপর ফাইনালে প্রবেশ করেছিল, যেখানে ভারত প্রথমে ব্যাট করেছিল, ওয়েস্ট ইন্ডিজ চেস করেছিল। তো গতকাল ইডেনের বুকে ভারত ঠিক সেইভাবেই প্রতিশোধটা নিল, তবে 10 বছর পর। সঞ্জু স্যামসন 97 রান করলো, আর এই 97 রানগুলো বেশ ইম্প্যাক্টফুল হয়, বেশ স্মরণীয় হয়। কেন বলছি তোমাদের কারোর কাছে অজানা নয়। 2011 বিশ্বকাপ ফাইনাল, গৌতম গম্ভীরের 97 রানের ইনিংস। তো এবার ভারতের সামনে হচ্ছে ইংল্যান্ড, আবার ওয়াংখেড়েতে খেলবে সেমিফাইনাল ম্যাচ। তো সেটা নিয়ে আলোচনা পরে হবে। আসল কথা হলো, এই ম্যাচটা ভারত জিতলেও কয়েকটা জায়গা ভারতের খেলার খুব একটা বেশি ভালো লাগেনি। যেহেতু ম্যাচটা জিতে গেছে, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, তিলক ভার্মা, এই শিবম দুবে, এদের ওপর ভর করে এই জিনিসগুলো আর চোখে পড়ছে না, ধামা চাপা পড়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ভুল তো ভুলই হয়, অ্যাকচুয়ালি সমস্যা তো সমস্যাই থাকে, সেটা তো সলিউশন বা সমাধান বার করতে হয়। তো এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটাও কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, কালকে যে ইনিংসটা খেলেছে বা যে রানটা হয়েছে কালকে, টসে জিতে বল করার সিদ্ধান্তটা একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল, যেহেতু ডিউ ফ্যাক্টর আসার একটা ব্যাপার ছিল। ডিউ ফ্যাক্টর এসেছে, খুব বেশি না হলেও অল্প বিস্তর ডিউ ফ্যাক্টর এসেছে। পিচ যে কন্ডিশনে ছিল, আর এই ইডেনের পিচ কলকাতার বুকে প্রচুর রান হয়, কারণ আউটফিল্ড প্রথমত খুব ফাস্ট এবং তার থেকেও বড় কথা পিচগুলো এরকমই থাকে। মাঠটাও খুব একটা বড় নয়, ছোটোখাটো মাঠ। যেখানে 195 রান কি 196 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, যে রানটা যদি এটা বাইল্যাটারাল কোনো সিরিজ হতো, টি-20 বিশ্বকাপ বলে আর এই মানে হাই ভোল্টেজ ম্যাচ, কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ বলে, এই রানটা তুলতে ভারতের 19 ওভার 2 ওভার পর্যন্ত লেগে গেছে। না হলে এটা 16-17 ওভারে চেস হয়ে যেতে পারতো, ভারতের সেই ক্ষমতায় ছিল। তো এই যে ভারতের বোলাররা অনেক রান দিয়েছে, অর্শদীপ সিং কি বরুণ চক্রবর্তী কি হার্দিক পান্ডিয়া, এটা নিয়ে অতটা মাথা ঘামানোর খুব একটা কিছু নেই, কারণ ইডেনের পিছে এরকমটাই হওয়াটা স্বাভাবিক। যারা আইপিএল ফলো করো, কেকেআরকে ফলো করো, তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু যে বিষয়টা নিয়ে মাথা ঘামাতে হবে সেটা হলো ভারতের ফিল্ডিং। অভিষেক শর্মা ব্যাটে ভাই রান নেই, ফিল্ডিংয়ে দুটো দুটো ভাইটাল ক্যাচ মিস। প্রথমে রস্টেন চেজের ক্যাচ এবং তারপরে বোধহয় জেসন হোল্ডারের ক্যাচ। তো দুটোই ভাইটাল মুহূর্তে। পাওয়ার প্লেতে যদি রস্টেন চেজের উইকেটটা পড়ে যেত, তাহলে রান একটু কম হতে পারতো। আবার যেখানে জেসন হোল্ডারের ক্যাচটা মিস করেছে, সেই ক্যাচটা হয়ে গেলে রানও সেখানে 10-15 কম হতে পারতো। তো হ্যাঁ, হয়তো তারপরে ওয়েস্ট ইন্ডিজের যে সমস্ত ব্যাটসম্যানগুলো ছিল আরও বেশি খতরনাক ব্যাটসম্যান, কিন্তু তারা তো এসেই ফার্স্ট বলে 6 মারতে পারবে তার তো কোনো মানে নেই। কিন্তু তুমি দেখো, যে বলটা ক্যাচ মিস হয়েছে তার পরের বলেই 6 বা 4 মেরেছে প্লেয়ারগুলো। তো এবার হয়তো অভিষেক শর্মাকে নিয়ে ভাবনার সময় এসে গেছে ম্যানেজমেন্টের। এটা আমার কথা না, বেশ কিছু মানে ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন। আমি তো আর বিশেষজ্ঞ নই, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। তো মানে শুধু জিম্বাবুয়ের ম্যাচটা ছাড়া আর কোনো ম্যাচ আমি রান করতে দেখলাম না অভিষেক শর্মাকে। দেখো, সঞ্জু স্যামসন প্রথম থেকে একটা পজিটিভ মনোভাব নিয়ে নেমেছিল, যে শটগুলো মারছিল কোনো আন্তাবাড়ি শট নয়, প্রপার ক্রিকেটিং শট, ক্লাসিক্যাল খেলা দেখিয়েছে। যে 6গুলো মেরেছে, 4গুলো মেরেছে, একদম মানে মনে হয়নি যে সে খুব গায়ের জোরে মারতে চাইছে, যে বলটাকে দুটুকরো করে দেবো, এইরকম তার মন মানসিকতা একবারও ছিল না। একদম প্রপার শট খেলেছে, ক্লাসিক্যাল ক্রিকেটিং শট, এবং শেষ পর্যন্ত ম্যাচটাকে জিতিয়েছে। যখন হাফ সেঞ্চুরি করেছে তখন গার্ড ফার্ড চেঞ্জ করলো সঞ্জু স্যামসন। মানে তার মধ্যে এই বিষয়টা স্পষ্ট ছিল যে সে চাইছিল ম্যাচটা ফিনিশ করেই উঠে আসবো, ম্যাচ ফিনিশের আগে সে আসবো না, এই মনোভাবটা তার মধ্যে ছিল, যে মনোভাবটা অভিষেক শর্মার মধ্যে ছিল না। প্রথমত ক্যাচ মিস, এই বিশ্বকাপের মঞ্চে একটা ইনিংসে রান নেই একমাত্র জিম্বাবুয়ে ছাড়া। এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে তো ভারতের সমস্ত ব্যাটসম্যানই রান করেছে, কি সূর্যকুমার যাদব, কি তিলক ভার্মা, কি আমাদের সঞ্জু স্যামসনও স্টার্টটা ভালো দিয়েছে, হার্দিক পান্ডিয়া, সবাই রান করেছে। এইটাকে আমি ধরে কি করব? তাহলে আমি ধরে নিলাম যে জিম্বাবুয়ের বোলিং খুব একটা স্ট্রং ছিল না, যে কারণে। তো এই ম্যাচটা ছাড়া কোনো ম্যাচে অভিষেক শর্মার রান নেই। 11 বলে 10 এইরকম একটা সিচুয়েশানে, তার থেকেও বড় কথা ভাইটাল ক্যাচ মিস। কোনো একদিকে তো তোমাকে কাজ করতে হবে। রিঙ্কু সিং এই মুহূর্তে একটু চাপের মধ্যে রয়েছে, তার বাবা মারা গেছেন, তো তারপরেও রিঙ্কু সিং ফিল্ডিং করছে, সেখানে কিন্তু তার কন্ট্রিবিউশনটা রাখছে। অভিষেক শর্মা সেটাও নেই। তো হয়তো আরেকটু ম্যাচুরিটির দরকার অভিষেক শর্মার। ট্যালেন্টের কোনো অভাব নেই অভিষেক শর্মার মধ্যে, এইটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু হয়তো ম্যাচুরিটি, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের অভাব, কোনোভাবে প্রেশার নিতে পারছে না, যে কারণে হয়তো এইরকম একটা রেজাল্ট আসছে অভিষেক শর্মার থেকে। পরের ম্যাচে যদি সঞ্জু স্যামসনকে দিয়ে
ঈশান কিষানকে ওপেন করানো হয় এবং দলের মিডিল অর্ডারে রিঙ্কু সিংকে আনানো হয়, খুব একটা অবাক কিছু আমি হব না। আর এই বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিও। এটা আমি আমার মতামতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যদি গতকালকের খেলা নিয়ে কথা বলি, সঞ্জু স্যামসন তো অবশ্যই ভালো খেলেছে, এটা নিয়ে কোনো মানে কিছু বলারই নেই। তবে মাঝখানে যে ইনিংসগুলো খেলে গিয়েছে কিছু কিছু প্লেয়ার, তিলক ভার্মা, তার থেকে বড় কথা শিবম দুবে, তিলক ভার্মা যে ইনিংসটা খেলেছে সেটা কিন্তু মিডিল অর্ডারটা বা ভারতের যে মাঝ মাঠে যেখানে অ্যাঙ্কর রোল প্লে করার ছিল, অবশ্যই অ্যাঙ্কর রোলটা সঞ্জু স্যামসন প্লে করেছে, কিন্তু তিলক ভার্মার ওই ইনিংসটা 14 বলে না 17 বলে 27 রান করেছে, ওই ইনিংসটাও কিন্তু এই ম্যাচটা জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এক ওভারে বোধ হয় 3টে না 4টে 4 মারলো আকিল হোসেনকে, যতদূর মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, সামার জোসেফ যতদূর সম্ভব হবে। এবং তারপরে যখন হার্দিক পান্ডে আউট হয়ে গেল, মানে তিলক ভার্মা আউটের পরে বলছি, হার্দিক পান্ডে যখন আউট হয়ে গেল তখন 10 বলে 17 রান করতে হতো, তখন কিন্তু হালকা প্রেশার লাগছিল, আমার তো পার্সোনাল লাগছিল যে কি হবে। সেই সময় দুটো শট শিবম দুবে মারে, ওই শট দুটোর কিন্তু অবদান ভোলা যাবে না। যদি এক ওভারে 13-14 রান বাকি থাকতো ওই জায়গায়, তাহলে কিন্তু সঞ্জু স্যামসন একটু হলেও প্রেশারে পড়তো, একটু হলেও তার মাথায় কাজ করতো যে এতটা রান কি করে করব। সেখানে শিবম দুবে পরপর 2টো 4 মারে, খুব সুন্দর প্লেসমেন্ট দেখলাম, লো ফুলটাস বলকে মিড অনের দিকে মারে এবং আরেকটা মানে হাফ ভলি বল করে নেয়, সেটা অফ সাইডে মারে মিড অফের দিকে, সেখান থেকে কিন্তু দুটো 4 মারে এবং তার থেকেও বড় কথা শেষ বলে 2 রান নেয়। সেখানে খেলাটা এমন একটা জায়গায় পৌঁছে দেয়, 6 বলে 7 রান করতে হবে সঞ্জু স্যামসনকে লাস্ট ওভারে। তো সেখানে ফার্স্ট বলেই সঞ্জু স্যামসন 6 মেরে খেলাটাকে পুরো সিল করে দেয়, বাকি ছিল 5 বলে 1 রান, সেটাও 4 মেরে ফিনিশ করে। তো এইখানে এই ইনিংসগুলো, এই তিলক ভার্মা কি শিবম দুবে, এই ইনিংসগুলো অবশ্যই ইম্প্যাক্টফুল ইনিংস, খুব ছোট ছোট ইনিংস, কিন্তু এইগুলোই কালকে ম্যাচ জেতাতে ভারতকে খুব বেশি পরিমাণে সাহায্য করেছে। তিলক ভার্মা কিন্তু খুব খারাপ ইনিংস খেলেনি, যে আউটটা হয়েছে স্টেপ আউট করে মেরেছে, সিমরন হিটম্যান আলাদাই লেভেলের একটা ক্যাচ ধরে নিয়েছে, ওই ক্যাচটা কিন্তু মানে 50-50 চান্স ছিল, সিমরন হিটমায়ারকে যদি বলটা টপকে যেত তাহলে কিন্তু 4 অনিবার্য ছিল, সেইটাই চেষ্টা করেছিল, কিন্তু সিমরন হিটমায়ার খুব সুন্দর দুর্দান্ত ক্যাচটা ধরে। তোমরা যারা খেলা দেখেছো বা হাইলাইট দেখবে তারা বুঝতে পারবে, যদি তিলক ভার্মা আউট না হতো খেলা অনেকটা আগেই ভারত জিতে যেতে পারতো। আর ভিডিও শুরুতেই তোমাদের বলেছি যে যদি এই ম্যাচটা বাইল্যাটারাল সিরিজ হতো তাহলে কিন্তু এই 16-17 ওভারে ভারত রানটা চেস করে দিতে পারতো, যেহেতু এটা টি-20 বিশ্বকাপের মতো ম্যাচ এবং তার থেকে বড় কথা কোয়ার্টার ফাইনালের প্রেসার, সেই কারণে কিন্তু এতটা টাইম লেগেছে ভারতের জন্য। যদি ওয়েস্ট ইন্ডিজ 220-30 রানও করতো সেটাও ভারতের চেস করার ক্ষমতা ছিল ইডেনের এই পিচে। তো আপাতত খুব ভালো একটা খবর, ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে। কারা যেন বলেছিল যে ভারত সেমিফাইনালে যেতে পারবে না, তো শেষ পর্যন্ত গেছে, এটা যাওয়ারই ছিল। যারা জানে না তারা এইসবগুলো বলে, মানে ক্রিকেট কোনো সেন্স নেই তাদের। তো ছাড়ো, সামনে প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে নতুন করে নামতে হবে, আর দুটো ম্যাচ জিতলেই ভারত মানে আবার চ্যাম্পিয়ন টি-20 বিশ্বকাপ, পরপর 2 বছর হবে। তো এটাই আমরা চাইবো, সামনের ম্যাচটা ইংল্যান্ডকে হারাক এবং তারপরে ফাইনাল কার সঙ্গে পড়ে সেটাই এখন দেখার বিষয়, নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা, সেটা তো দেখতেই হবে ফাইনাল। এবং সব কথার এক কথা, ভারতের ফিল্ডিং নিয়ে একটু নজর দিতে হবে, বোলিং নিয়ে খুব একটা বেশি কিছু করার নেই, কারণ এটা ছিল ইডেনের পিচ, ছাড়ো বোলিং নিয়ে এখানে কথা বলে লাভ নেই। তবে ফিল্ডিং এবং অভিষেক শর্মার ব্যাটিং, এই দুটো বিষয়ে আমার মনে হয় চিন্তা করা উচিত। আগেও বলেছি, এখনও বলছি, হয়তো অনেকে অনেক কিছু বলবে যে তুমি যাও, তুমি গিয়ে বল করো, তুমি গিয়ে ম্যাচ সিলেকশন করো, তুমি কি কোচ হয়ে গেছো, এসব কথা অনেক কেউ বলবে, কিন্তু বলতে পারো, যারা বলবে তাদের কোনো মানে খেলা তোমরা দেখোই না, বোঝো না, যে কারণে বলো, পরিষ্কার কথা। তো চলো, এই ভিডিওতে এইটুকুই, এর পরবর্তীতে আরও ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।